অমর, এই অমর, যা বাবা, বাড়িতে কেউ নেই নাকি? আগে যাই। আগে অমরনাথ বাবুকে। তিনি বাড়িতে নেই। বাবা কোথায় গেছে? হাইকোর্টে মামলা করতে। তিনি কার বিরুদ্ধে মামলা করতে গেছেন? নামে এক ভদ্রমহিলার বিরুদ্ধে। ও মা, ভদ্রমহিলার অপরাধ? তিনি কি করেছেন? তিনি 302 ধারা খুনের দায়ে অভিযুক্ত। কিন্তু স্যার, ভদ্রমহিলা কাকে খুন করেছেন? কি দিয়ে খুন করেছেন? খুন করেছে তার ভাবে স্বামীকে ভালোবাসার ছড়ি দিয়ে। স্যাড, ভেরি স্যাড। তাই আপাতত আমি প্রেমের পুলিশ অফিসার খুনের দায়ে অভিযুক্ত মিস পরমাকে আমি গ্রেফতার করলাম। সত্যি অমর, তুমি যদি ল প্র্যাকটিস না করে তুমি যদি অভিনয় করতে না, তাহলে তুমি অনেক 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 নাম করতে। কিন্তু আমি যে অভিনয় না করে ব্যারিস্টারি পড়তে 2 বছরের জন্য বিলেত যাচ্ছি। 2 বছর পরই ফিরে আসবে তো? কেন, তুমি কি চাও আমি আরো দেরি করে ফিরে আসি? অমর, ও নো মাই ডার্লিং, প্লিজ রাগ করো না। মাত্র তো 2 বছর, দেখতে দেখতে কেটে যাবে। তাই 2 বছর মনে হচ্ছে যেন 200 বছর। তুমি ঠিক আছে মশাই, ঠিক আছে, তোমার সব কথা আমি বিশ্বাস করছি। কিন্তু একটা কথা, কি বলো? কাল তুমি যখন এয়ারপোর্টে যাবে, আমি কিন্তু তোমার সঙ্গে যাব। নিশ্চয়ই যাবে। তারপর তুমি প্লেনে উঠবে। প্লেনে উঠবো? হ্যাঁ, মাটি ছেড়ে যখন একটু একটু করে আকাশে উড়ে যাবে, আমার তখন কি মনে হবে জানো? কিছু পলাশের নেশা, কিছু চাপাই মিশা। এই দিবস বুঝতে পারলি? কিছু পলাশের নেশা, কিছু চাপাই মিশা। তাই সুরে সুরে রসে যায় তুলি। চলে যাবে, আমি তো চোখ মুহূর্তে জল নেই, তোমার আশা পথে বাড়ি ফিরবো। তারপর চাতকের মতো তোমার বাড়ি ফেরার অপেক্ষায় বসে থাকবো। অমর, কি পরমা, তুমি কাঁদছো? কে মুশকিল, আমি কি চিরদিনের মতো চলে যাচ্ছি নাকি? আরে বাবা, আমি তো 2 বছর পরে ফিরে আসছি। তারপরেই আমাদের বিয়ে। অমর, ফুল সজ্জা, ফুলে ফুলে সাজানো থাকবে আমাদের এই ঘর। মুখোমুখি শুধু তুমি আর আমি। অমর, তুমি লজ্জায় মুখ নিচু করে বসে থাকবে, মাথায় থাকবে ঘোমটা। আমি তখন ঘোমটা সরিয়ে দিয়ে তোমার মুখটা আমার সামনে তুলে ধরবো। তোমার চোখে তখন এক গ্লাস লজ্জার কাজল। তোমার লজ্জা ভাঙাতে তখন আমি কি করবো বলো তো? মশাই, সেটা যখন হবে তখন বুঝে যাবে মশাই। যাও তো। ততদিন আমি ভাবতে থাকি তখন আমি কি করব। তুমি ভাবো, আমি এখন চললাম। কাল আসবে কিন্তু। আসবো আসবো আসবো। সত্যি ব্যাপারটা যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। আরে 10টা বেজে গেল, এক্ষুনি আমাকে ব্যাংকে যেতে হবে। কিন্তু তার আগে ভোলাদা রাতে 1 কাপ গরম চা। ভোলাদা, ভোলাদা, তাড়াতাড়ি 1 কাপ গরম চা বানাও। না না মহাদেব, আমি চা খাবো না। তুমি খেলে খেতে পারো, তাছাড়া চায়ের বদলে রয়েছে আমার এটা। কি বলছো নন্দলাল? সকালবেলায় মদ? ছি ছি ছি, লোকে দেখলে বলবে কি? ওকে সালা কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার সঙ্গে বিয়ের ব্যাপারে তুমি কি বলতে চাইছো? আরে সালা সেটাই বলো। আমি তোমাকে যা বলেছি তাই হবে। হবে তো হবে হবে হবে। আমি বাজারে যাচ্ছি চা খেতে, ফেরার পথে সেই জিনিসটা নিয়ে আসবো। সৎখানা টাকা দাও দেখি। নাও, তাড়াতাড়ি আসবে কিন্তু। আরে মশাই, আমি
আমি যাব আর আসবো, তুমি ততক্ষণ ওই পরমার সঙ্গে আলাপ পরিচয়টা ভালো করে সালা ক্যাকটিয়ালের বাচ্চা, উঠতে বসতে শুধু টাকা টাকা টাকা। ওর বেইমানি করে আমি ঘুচিয়ে দেব রে হারামচা। আমি ও সালা নন্দলাল, পাক্কা 2 নম্বর মাল, আপাতগ্রস্ত সালা পুরোটাই। কি যেন ভাবছিলাম, পরমা ভারী মিষ্টি নাম, পরমা। পরমা আসুক, আজই আমি তাকে বলে দেব। কি বলবে? কি বলবে তুমি আমায় মাতাল জোয়ারি লম্পট নন্দলাল? পরমা সুন্দরী, সুন্দরী পরমা। আজই আমি তোমাকে বিয়ে করব। কি বললে? ঠিকই তো বলেছি। তোমার কাকাই মহাদেব মুখুজ্জে বাজারে যাওয়ার সময় বলে গেল, যাও যাও নন্দলাল, এ পরমা তোমার ভাবি স্ত্রী, ওর সঙ্গে একটু ভালো করে টাপ করে না। না, আমি বিশ্বাস করি না। আমার কাকা তোমায় এই কথা বলেছে, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। তখন থেকে কেন বিশ্বাস বিশ্বাস করছো পরমা? বিশ্বাস নেই? এই যুগে নিজের নিঃশ্বাসটাকেই বিশ্বাস নেই। সালা হারামের দুনিয়ায় বিশ্বাস শেষ, বিশ্বাস ত্যাগ করে ঠকে গেছে। নন্দলাল, তুমি হাসছো? এখনো তুমি ঘরের ভিতর দাঁড়িয়ে হাসছো? তোমার লজ্জা করছে না জানো? লজ্জা? আরে বাবা, লজ্জা মান ভয় 3 থাকতে নেই। তাছাড়া বিয়ের দিন কোন সালালা হাসে? বিয়ের দিন? তোমার বিয়ের দিন না, আজ তোমার মৃত্যুর দিন। কেন কেন? আজ আমার মৃত্যুর দিন হতে যাবে কেন? আমি তো পরিবার জন্য তোমার টাকা আমাদের মুকুজ্জের হাতে সালা গোছা গোছা নোট তুলে দিচ্ছে। নোট? কোট? আমি সালা কোর্টে যাব। তোমার কাকাই মহাদেব মুকুজ্জের নামে আমি কোর্টে মামলা করব। নিজের মামলায় নিজেই সাক্ষী হয়ে বলবো, সামান্য ধর্মাবতার এই জোচ্চোর ধাপ্পাবাজ মহাদেব মুকুজ্জে পরমার সঙ্গে আমার বিয়ে দেবে বলে কমসে কম আমার কাছ থেকে 14,000 টাকা নিয়েছে। টাকা দিয়ে মাল পাবো না, মাল। ও, সেই জন্যই বুঝি তুমি শহর থেকে গায়ে এসে আমার শয়তান কাকার কাছে আশ্রয় নিয়েছো। সেই জন্য বুঝি দীর্ঘদিন তোমরা দুজনে মুখোমুখি বসে আমার সর্বনাশের ষড়যন্ত্র করছো। হ্যাঁ, কিন্তু না, ষড়যন্ত্র করে তোমরা আমার কিচ্ছু করতে পারবে না শয়তান। আমি শহরের নাম করা ব্যারিস্টার অমরনাথকে ভালোবাসি। তাই বুঝি সেই ভালোবাসার মানুষটার সঙ্গে তুমি দেখা করতে যাচ্ছ? হ্যাঁ, তাই যাচ্ছি। কিন্তু কি করে দেখা করতে যাবে? আমি ও সালা নন্দলাল, পাক্কা 2 নম্বর মাল, আপদ মস্তক সালা পুরোটাই। এই ঘরের দরজা বন্ধ করে একে দরজা বন্ধ করছো কেন? বন্ধ করছো কেন? খোলো! দরজা খোলো! কি করে আমি ঘরের ভেতর থেকে কি করে দরজার শিকল খুলবো? কে আছো? কাকা! কাকা, দরজার শিকলটা খুলে দাও! কাকা, দরজা খোলো! কি হয়েছে রে মা পরমা? কাকা, কাকা, তুমি তোমার বন্ধুকে বলে নন্দলালকে বলেছো তার সঙ্গে তুমি আমার বিয়ে দেবে? নন্দলালের সঙ্গে তোর বিয়ে? কে বললে কথা? তোমার বন্ধু নন্দলাল বলেছে। মিথ্যে, মিথ্যে কথা বলছে। সে আমার বন্ধু নয়, সে আমার শত্রু। কাকা, তাই জন্য বোধহয় শত্রুর বাড়িতে এতদিন ধরে পড়ে আছে। শত্রু বলেই বুঝি তুমি আর সে দুজনে মুখোমুখি বসে আমার সর্বনাশের ষড়যন্ত্র করছো। কি কি বলছিস রে পরমা? কাকা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি গো কাকা? তুমি কি আমার বাবার জমি জমা সবকিছু আত্মসাৎ করেও কি তোমার খিদে মেটেনি? এবার কি বাপ মামার ভাইজিটাকে তুমি ঘুঁটির চাল সেজিয়ে তুমি ঘষের চাল ধরতে চাও? হ্যাঁ, চাই চাই চাই। আমি জুয়া খেলতে খেলতে একেবারে সর্বশান্ত হয়ে গেছি। এই মহাদেব মুকুজ্জে এককালীন সেরা জুয়ারি ছিল, আজ আমি পথের ভিখারি। কাকা, অথচ আমার ঘরে 7 রাজার ধন মালিক রয়েছে। যেমন দেখতে সুন্দর, তেমন
আমার বাকি জীবনটা হাসতে হাসতে কেটে যায়, তাহলে কেন বেঁচে দেব না? আমি আমি তোমার বাড়ির পোষা মুরগি নই কাকা, যে তুমি আমায় বিক্রি করতে পারবে। শোনো কাকা, শোনো, যদি সত্যিই তুমি নন্দলালের সঙ্গে আমার বিয়ে দিতে চাও, তাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো, আত্মহত্যা। তুমি আত্মহত্যা করলেও আমি তোমার কাকার কাছ থেকে সালা গুনে গুনে 14,000 টাকা নাই করে নেব। ফেলা নেই নন্দলাল, সন্দেহ করে তুমি কেন আমার সঙ্গে মন্দ ব্যবহার করছো? আমি বাজারে গিয়েছিলাম কি জন্যে? ফেরার পথে সেই জিনিসটা নিয়েছি। হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। আজ বড় মা, বড় মা, অমর, অমর। সব সাবধান, অমর বাবু আসছে। আজ বড় মা, বড় মা। অমর, অমর, তুমি আমায় বাঁচাও। অমর, তুমি ওই অমানুষ দুটোর হাত থেকে আমায় বাঁচাও। কি হলো বড় মা? তুমি আমাদের বাড়িতে গেলে না? আমি বাঁচাও অমর, তুমি ওই অমানুষ দুটোর হাত থেকে আমায় দয়া করে বাঁচাও। কেন? কি হয়েছে বড় মা? আমার কাকা ওই জানোয়ার নন্দলালের সঙ্গে আমার বিয়ে দিতে চায়। অমর, মহাদেব বাবু, আমি আর ওই নন্দলাল এই তোমার ভাবির স্ত্রীর সঙ্গে একটু অভিনয় করছিলাম। না হলে না অমর, না, তুমি ওদের একটা কথাও বিশ্বাস করো না। পাগলি মেয়ে কোথাকার। তুই যে অমর বাবা জীবনকে কতখানি ভালোবাসিস সেটা পরীক্ষা করে দেখছিলাম। না হলে আমি তো পরমার কাকার বন্ধু, মানে কাকার মতো। কাকা হয়ে কেউ কি ভাইজিকে এইসব কথা বলতে পারে? আমরা বিশ্বাস করো বাবাজি, তুইও বিশ্বাস কর পরমা। ওই নন্দলাল যদি বিয়ে করার কথা আর একবার বলে, তাহলে আমি আমার এই ডান পা থেকে জুতো না খুলে ওর পা গালে মেরে গালটা একেবারে ভেঙে দেব। কাকা, তুই ভীষণ বোকারে পরমা। না না, কোনো কিন্তু নয়। তোমার কাকাকে তুমি ভুল বুঝেছো বড় মা। সত্যি তোমার কাকা কাকার বন্ধু দুজনেই তোমাকে পরীক্ষা করছে। কিন্তু অমর, মহাদেব বাবু, আপনি নিশ্চয়ই পরমার মুখে শুনেছেন হ্যাঁ। আমি 2 বছর জন্য বিলেতে পড়ছি। হ্যাঁ। 2 বছর পরে ফিরেছে আমি পরমাকে বিয়ে করব। ওরে পরমা, আমাদের জামাই হবে বিলেত ফেরত ব্যারিস্টার। সে কি কম আনন্দের কথা? আজ আজ যদি তোর মা বাবা বেঁচে থাকতো। তুমি তোমার কাকার চোখের জল মুছিয়ে দিয়ে শান্ত করো পরমা। আমার সঙ্গে তোমাকে এয়ারপোর্টে যেতে হবে না। অনেক দেরি হয়ে গেল, আমি আমি এখন আসি পরমা। অমর, অমর। বাবাজি, আর একটা কথা বলছিলাম কি, না 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 না, আমি বলতে পারবো না। কি মুশকিল, যা বলতে চান আপনি বলুন না। পারবে না, পারবে না? মহাদেব সে কথা আপনাকে কিছুতেই বলতে পারবে না। আমি বলছি শুনুন, তাড়াতাড়ি বলুন। মন্ত্র পড়ে পরমার সঙ্গে আপনার বিয়ে না হলেও আসল বিয়ে তো হয়েই গেছে। তাই বুঝতেই তো পারছেন যা বাজার পড়েছে, তাতে করে আপনার স্ত্রীর খোরাক পোশাকের জন্য যদি 1010 টাকা। না না না, 1010 নয়, 1010 নয়, 1015। যতই হোক ব্যারিস্টারের বউ বলে কথা। তাই বলছিলাম ভালো মন্দ খাইয়ে পরিয়ে। বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। সত্যি তো উনি গরিব মানুষ, উনি বলার আগেই আমার বুঝে নেওয়া উচিত ছিল। যাই হোক, আমি তোমাকে এই 20,000 চেকটাই সই করে দিলাম। তোমার প্রয়োজন মতো তুমি খরচ করবি, কেমন? আমি আসছি পরমা, আমি আসছি। মন কিছু খারাপ করো না, আমি আবার ফিরে আসবো। অমর, অমর। পরমা, আর অন্য কারো লেখা থাকবে না, অন্য কারো চিঠি নাম লেখা থাকবে না, শুধু
তোমার তোমার শুধু তোমার। এই 20,000 টাকার চেকটা আমার টাকা মেটে বললে আমি আন্দোলন। এই নাও সিঁদুর কৌটো। এই কৌটো থেকে এক মুঠো সিঁদুর দিয়ে এই হারাম জাতি আজ প্রায় 6 মাস হলো আমি লন্ডন এসেছি। লন্ডনে পৌঁছেই আমি তোমাকে চিঠি লিখেছি। এটা নিয়ে 7টি চিঠি আমি তোমায় লিখলাম, অথচ তুমি একটা চিঠির উত্তর দিলে না। কি ব্যাপার আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে কি কাকা বাড়ি চেঞ্জ করে অন্য কোথাও গেছে? তাই যদি হয় তাহলে তোমার তো উচিত ছিল সেই ঠিকানাতে চিঠি দেওয়া। তুমি কোনো চিঠির উত্তর দিচ্ছ না, এই একটা চিন্তা আবার ঘুম পড়াশোনা সব খেয়ে নিয়েছে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি দেশে ফিরে যাই, তারপর তোমাকে গিয়ে বলি, পরমা এই বুঝি তোমার ভালোবাসা। আমি তোমার জন্য সব সময় চিন্তা করি, আবার ভাবনা চিন্তা আশা আকাঙ্ক্ষা স্বপ্নের মধ্যে সব সময় তোমায় দেখি। তোমার খবর নেবার জন্য প্রতি মাসে আমি একটা করে চিঠি দিই। আর তুমি একটা চিঠির জবাব দেওয়ার প্রয়োজন মনে করলে না। একতরফা ভালোবাসা হয় না পরমা, একতরফা ভালোবাসা হয় না। এই আমার শেষ চিঠি, ইতি। অমরনাথ। বাবাজি, তোমার দুঃখে আমার মুখখানা একেবারে ফেটে যাচ্ছে। তোমার সব চিঠি আমার এই বান্ডিলে বাঁধা। আমি কোন চিঠি পরমাকে দিইনি, তাছাড়া দেবই বা কাকে? পরমা তো এখন আর তোমার নেই। পরমা ওই নন্দলালের বউ, নন্দলালের সঙ্গে বেশ গুছিয়ে সংসার করছে। আমার তোমার কথা তার মনেই নেই। আমি অবশ্য মাঝে মাঝে পরমার বাড়িতে টাকা আনতে যাই। তোমার কথা যখন বলি, পরমার 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। আমার খুব হাসি পায়। খুব সম্ভবত পরমা মা হতে চলেছে। কিন্তু মা হবার আগেই পরমা নন্দলালকে আসল ডেরায় পৌঁছে দেবে, কারণ সেখানে প্রচুর পয়সা। পরমার রূপ যৌবন ভাঙিয়ে যে পয়সা পাওয়া যাবে, সেই পয়সা দিয়ে বাকি দিনগুলো আমার হাসতে হাসতে কেটে যাবে। তা যাকে ওইসব কথা থাক, তুমি লন্ডন থেকে ফিরলে বাকি কথা হবে। ইতি মহাদেব মুখুজ্জে। এই চিঠিটা আমি অমরনাথকে দেবো বলে লিখেছি, কিন্তু না, আমি এই চিঠি অমরনাথকে দেব না। দিলে পরমা কি ভাববে? পরমা না আমার ভাইজি। এই তার থেকে এই চিঠিটা আমি ছিঁড়েই দিই। আজ 1 বছর হতে চলেছে আমার মালতী আমাকে ছেড়ে চলে গেছে। সারা কলকাতা আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। ঈশ্বর, এ বেশ আমি কোথায় চেপে রাখবো? ঈশ্বর, এই পৃথিবীকে ভালোবেসে আমি কি পেলাম? অন্ধকারে আলোর ঠিকানা খুঁজে পথ হারালাম। কি পেলাম আমি, কি পেলাম? এই পৃথিবীকে ভালোবেসে কি পেলাম? অন্ধকারে আলোর ঠিকানা পথ
সবে হয়ে গেল পর যে আপন হলো আপনার হয়ে গেল ফুলকে তুলতে গিয়ে কাটার আঘাত শুধু পেলাম অন্ধকারে আলোর ঠিকানা কি পেলাম আমি কি পেলাম কি আমার মদ না হলে মত ঘরে, আমার মদ না খেলে মত ঘরে, চোখে দেখু আসে না রে, আসে না রে, আসে না। মদ ছাড়া ভাই আমার মদ ছাড়া ভাই ধাক্কা লেগে গেল। কে গো তুমি? ছেলে না মেয়ে? আগে আমি আগে আগে তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে? কাছে এসো, কাছে এসো, ভালো করে দেখি তোমার মুখখানা। শালা, কি বলছেন ঠাকুর মশাই? তাই বলো? তুমি শালা বজ্জাত বেটা ছেলে। তাই তো ভাবছি, মেয়ে ছেলে হলে তো গায়ে কাঠের মতো লাগতো না। আরে মেয়ে ছেলে মানে তো তুলো তুল করছে, তাই না? না মানে আমি আর কি বলবো ঠাকুর মশাই? শালা, এতে বলা বলি উঠে যা, এতে বলা বলি উঠে যা। আমার বউকে আমি দেখেছি। আমি কি করে দেখবো? বুঝলেন মশাই? আমার বউটা হচ্ছে রোগা সরু, কেমনি আদর করে জড়িয়ে ধরি, মনে হয় যে লেপটা খেয়ে আরে না ছেলে উপায় থাকে না। কাঁটার খোঁচায় আমার সর্বাঙ্গ করে দেয়। তা মশাই, আপনার গিন্নি কিরকম? খেজুর গাছ না কলা গাছ? না মানে আমার বউ নেই, আমার বউ হারিয়ে গেছে। সালা, বেশ হয়েছে, ভালো হয়েছে, আপদ চুকে গেছে। থাকলাম নি হারে হারে টের পেতে। তা মশাই, এই পাড়ায় কতদিন? না মানে ওই না মানে আজই আমি প্রথম। সালা, তাহলে তো আজ আপনার হাতে খড়ি। চলুন চলুন, আপনার হাতে খড়ির ব্যবস্থা করে দিই। আরে না না ঠাকুর মশাই, আমি শালা ধর্মদার, ধর্মের দার, অধর্ম করব না। আরে চলুন চলুন। আপনি আমাকে ছেড়ে দিন, আমি যাবো না, ছেড়ে দিন। শালা, চলে যাচ্ছি মানে ইয়ার কি মারার জায়গা পাওনি? লুকিয়ে লুকিয়ে ব্যস্ত বাড়ি এসেছো ফুর্তি করতে, আর আমি দেখে ফেলেছি বলে পালিয়ে যাওয়া হচ্ছে। আমি ফুর্তি করতে আসিনি ঠাকুর মশাই। হাসালেন মশাই, হাসালেন। কইব এসো। আরে যাচ্ছি যাচ্ছি, অত উদ্বিগ্ন হবার কি আছে? আরে এসো এসো। আরে যাচ্ছি যাচ্ছি। দেখেছেন আমার তুলু কেমন ডাকাডাকি করছে? চলুন ওই তুলুর ঘরে যাই। না আমি কিছুতেই যাবো না আপনার সঙ্গে, আমি কিছুতেই যাবো না, আমাকে ছেড়ে দিন। আরে চলুন চলুন, কেউ দেখতে পাবে না। ওই রাস্তাটা পার হলেই আপনি হয়ে যাবেন একেবারে সত্যি লক্ষ্মী বেটা ছেলে। আরে ছাড়ুন ছাড়ুন। আরে মদ ছাড়া ভাই আমার চলে না।
ছুরি এখানে থাকলে কত না করেছে তো সিঁদুরতে সিঁদুর পরিয়ে দেবে। না হ্যাঁ, কত বাবু মেয়ে আসেও যৌবনকে ঠমক দেখে শুনে সাক্কা পরিয়ে দেবে, চাঁদিকে লোহা বানিয়ে দেবে। না আরে ছুরি না না করবি না, এখানে মন দিকে থাক, ভালো ভালো খদ্দের আসেও শোনাই শোনাই তোর গা মরে দেবে। শালা মালদার পাঠিয়ে আসেও তোকে এবারে রানী বানিয়ে রাখবে, রানী। না 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 আমি এখান থেকে পালাবো। লেকিন যাবি কোথায়? তোর শীতের সিঁদুরে গেছে, হাতের ছাগা গেছে, তোর পুরো নামটা বাঁচবে আর তোর নাম হবে বাগানের মাথার উপর চাঁদ উঠে মনে পড়ে গায়ের ছবি, গায়ের মায়ের রাস্তার ধারে একটা বকুল গাছ, তার ডান দিকে ভাঙা সেখানে আছে একটা মস্ত বড় পুকুর, আর পুকুর পারে এক রাজ কলকে ফুলের গাছ, পুকুর পারে চলে যায় ঠোকাই ঠোকাই ঠোনাই চলে ফুলের গন্ধে মাগো আমার ষোলো কাজ লাগে কাজ লাগে মাগো সেই হারিয়ে যাওয়া গায়ের হারিয়ে যাওয়া শোলক বলা কাজলা দিদিকে বাজ বাগানের মাথার উপর সেই চাঁদের কাছ থেকে কেন টেনে নিয়ে রে, কেন চিনি আলে চাঁদের কেন ওর শীতের সিঁদুর মুছে দিলে, কেন ওর হাত থেকে তুলে দিলে স্বামী সংসারের মঙ্গল চিহ্ন? বলো মা বলো, উত্তর উত্তর নেই। এই নে দক্ষিণে দিচ্ছি, এখান থেকে দূর হয়ে যায়। যা বলছে এখান থেকে। কেন যাব, কোথায় যাব? এই পাগল বোকারাম বাবলিকে আপন বলতে চান কেউ নেই। কি করে থাকিবে গো দিদি? আসলে আমার তো এখন জন্মই হয়নি। বোকাদা এই আমার পাগলামি করছে। পাগলামি নয় তুলসীমা, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। একটা ভালো বাবার অনুরোধে, একটা ভালো মায়ের অনুরোধে আমি জন্ম করে একটা ভালো বাবা বুঝে পাচ্ছি না, একটা ভালো মা বুঝে পাচ্ছি না। অথচ আমি বলতে পারছি না বলে নিদারুণ যন্ত্রণা আমি ভোগ করছি। কবে বোকারাম পাবলিক বুদ্ধিমান হয়ে জন্মগ্রহণ করবে কে জানে, কে জানে। আবার পাগলামি করছিস, আবার এই খবরদার। মা বলে আর মাসি বলে এই পাখা পাখালির বাচ্চাগুলো কেন কেন আমার বাসাগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিতে চাইছি? কেন 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 তোরা আমাকে মা বলে ডাকছিস? আমি কি তোকে গর্ব দিয়েছি? কেন কেন মা বলে ডেকে আমার এই মনটাকে তোরা দুর্বল করে দিতে চাইছিস? কেন কেন মাসি, এখন আমাদের মালিকের আসবার সময়।
6 মাস পরে মালিক এখানে আসছে। যদি বাঁচতে চাস তাহলে আমার মতো গান ধরে ফেল, আর এমনি করে শাড়িটা তুলে এমনি করে দাঁড়া, আর আমার মতো গান গেয়ে বলবি, এই ভরা যৌবন, এই ভরা যৌবন, মৌচাকে মধু, মধু ভরায় আছে। দেখো 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 দেখো, ভালো, খুব ভালো। তুমি এসেছো, তুমি এসেছো। জানো জানো, দুটো জানোয়ার লোক আমাকে জোর করে এখানে ধরে নিয়ে এসেছে। দেখো না দেখো, ওরা আমার সাথে সুন্দর বুঝে নিয়েছে, আমার হাতের শাখা ভেঙে দিয়েছে। আর কিছুক্ষণ থাকলে হয়তো আমার সর্বনাশ করে দেবে ওরা। ওগো ওগো, আর এক মুহূর্ত নয়, এখান থেকে তুমি আমার শেখে নিয়ে চলো, শেখে নিয়ে চলো। না না মানে? তোমাকে ফিরিয়ে নিয়ে যাও বলো, আমি তো আসিনি পরমা সুন্দর। কিন্তু আমার কথা মতো আমার লোকেরাই তোমাকে এখানে তুলে নিয়ে এসেছে, আর এখানে যাতে তুমি চিরকাল থাকতে পারো তার ব্যবস্থা করব আমি। কিন্তু তুমি তো আমাকে বিয়ে করেছো, 4 মাস আমার সঙ্গে সংসার করেছো, তাহলে তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? আরে শোন হারামজাদি বউটা, এটা হলো গিয়ে আমার আসল সংসার। বিশ্বাস না হয় ওই তুলসী মাসিকে জিজ্ঞাসা কর, এই সালা বোকারাম পাবলিককে জিজ্ঞাসা কর। আচ্ছা নন্দ বাবু, তুমি তোকে বিয়ে করেছো, তাহলে কেন ওকে নরকে নিয়ে এলে? চোপড়ে সালা বোকারাম, আমার বউকে দিয়ে আমি যা খুশি তাই করাবো, তাতে তোর বাপের কি? বেশি বক বক করলে না সালা নন্দলালের ঠেকের ঈশান কোণে তোকে ঠেকিয়ে দেবো। কুকিয়ে কাটতে কাটতে শুকিয়ে কাঠ হয়ে যাবে। শোন শোন মাসি, এই মালটাকে ভালো করে নেড়ে চেড়ে একবারে কোড়া পাখির সন্দেশ বানিয়ে ফেল। দেখে দেখে যেন সারা করতে লাইন লেগে যায়, লাইন। আর সালা বেল লাগলেই পয়সা, আর পয়সা হলেই গরম, আর গরম হলেই সালা চরম। এই মনে রাখিস, আমি সালা নন্দলাল। আরে ঠিক আছে ঠিক আছে, আপাত মস্তক সালা পুরোটাই বেচা। ঠিক আছে। ওগো ভগবান, এ তুমি কি করলে ঠাকুর? আমি যে মা হতে চলেছি। হ্যাঁ, আমার গর্ভে আছে তোমাদের এই মালিকের সন্তান। সন্তান? আর 7 মাস পর আমি মা হব। মা হবি? হ্যাঁ, আমি মা হতে চাই। আমি চাই আমার সেই সন্তান
পাবলিক, এবারে বোধহয় জন্মবার সময় হয়েছে। কিন্তু তুলসী মা, আমরা প্রতিজ্ঞা করছি, আমরা সবাই মিলে রক্ষা করব ওই আগামী দিনের মাকে। আমার এই বুকের পাঁজর দিয়ে আমি তোকে আগলে রাখবো রে মা, আমি তোকে আগলে রাখবো। আয় মা, তাড়াতাড়ি আমার ঘরে চলে আয় মা, আমার ঘরে চলে আয়। চল 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 চললে 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 চল গগনে বাজে মাদল তোলার ধরণী চল চললে চললে চল 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 আধার রাতের জোনাকিরা জাগে বাতাবি ফুলের গন্ধে, হৃদয় বিনাই বাইছে রাগিনী ঝিনঝিরি নুপুর ছন্দে। আকাশের তারা হলো দিশাহারা, ছায়া পদ কাঁদে দ্বন্দ্বে, উত্তরে ধ্রুব চির উজ্জ্বল প্রেমের পরমানন্দে। পরমা, পরমা, তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো। আমি ব্যারিস্টারি পাস করে লন্ডন থেকে আজই দেশে ফিরে এসেছি। বাড়িতে না গিয়ে সরাসরি তোমার সঙ্গে দেখা করার জন্য আমি তোমাদের বাড়িতে চলে এসেছি। সব সময় তোমার মুখটা আমার মনে পড়তো পরমা। আমি কিছুতেই পড়াশোনা করতে পারতাম না। তুমি কি আমাকে পাগল করতে পরমা? কি হলো, কেউ সারা শব্দ দিচ্ছে না কেন? তবে কি পরমা আমার কথা শুনতে পাইনি, নাকি সে আমার কথা শুনতে পেয়েও আমার সঙ্গে লুকোচুরি খেলা খেলছে? আরে দাঁড়াও দাঁড়াও, ধরতে যদি পাই তোমাকে দেখাবো মজা। কে ওখানে? কে ওখানে? আজ্ঞে আমি অমরনাথ। আরে বাবা, অমরনাথ তুমি তুমি এত তাড়াতাড়ি বিলেত থেকে বাড়ি ফিরে এলে? শরীর টরীর বেশ ভালো আছে তো? আর বলবেন না, দেশের জন্য মনটা খুব খারাপ করছিল, তাই আমি দেশে ফিরে এলাম। তা বেশ করেছো, বেশ করেছো। দেশের টান যে ভালোবাসার টান, আমি সব বুঝি বাবা। আমার চিঠি পাননি? হ্যাঁ বাবা, তোমার সব চিঠি আমি পেয়েছি। সব ওই পরমাকে আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো চিঠির উত্তর পাইনি। কি করে উত্তর পাবে বাবাজি? তুমি পরমা পরমা করলে কি হবে? পরমা কিন্তু তোমার কথা মনেই রাখে। কি বলছেন মহাদেব বাবু? এখনো তো সবটাই বলা হয়নি, আগে সবটা শোনো, তারপর তুমি বলবে। দয়া করে আপনি বলুন মহাদেব বাবু, আপনার সব কথা শুনে তবেই আমি পরমার সঙ্গে দেখা করতে যাব। শোনো বাবাজি, তুমি যেদিন বিলেত যাবার জন্য ওই উড়োজাহাজে চাপলে, সেদিন রাতেই পরমা আমাকে বললো। কি বললো? বললো কাকা, অমরনাথ তো বিলেত চলে গেল, ফিরবে 2 বছর পর। তখন কি সে আমার কথা মনে রাখবে? তাছাড়া দেখা যাবে বিলেত থেকে মেম বিয়ে করে সে বাড়ি ফিরেছে। তখন আমার কি অবস্থা হবে? তাই আমি লজ্জার মাথা খেয়ে বলছি, তুমি অন্য ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। মহাদেব বাবু, তুমি আমার কথা শোনো। আমি তাকে কত বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু বদমাইশ মেয়ে ছেলে আমার কোনো কথাই শুনল না। তখন আমি বাধ্য হয়ে ওই নন্দলালকে বললাম, নন্দলাল, তুমি আমার ভাইজিকে বিয়ে করে আমাকে কন্যাদায় থেকে মুক্ত করো। পরমা এতে রাজি হলো? আরে পরমা তো এক কথাতেই রাজি, কিন্তু ওই নন্দলাল বললে না, তা কি করে সম্ভব? ওই অমরনাথ বাবুর সঙ্গে পরমার মনে মনে বিয়ে হয়ে গেছে, বিয়ে আমি করতে পারবো না। কিন্তু নন্দলাল বললো, কি বললো? তুমি একমাত্র ওই পরমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। তারপর শেষ পর্যন্ত ওই নন্দলালের সঙ্গেই পরমার বিয়ে হয়ে গেল। শান্ত হও বাবাজি, শান্ত হও। তুমি শিক্ষিত ছেলে, তোমার জন্য কত রাজকন্যা মালা নিয়ে বসে আছে। তুমি বাড়ি যাও বাবা, বাড়ি গিয়ে কোনো ভদ্র ঘরের মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। ওই পরমার কথা তুমি চিরদিনের মতো ভুলে যাও। আপনি ঠিকই বলেছেন মহাদেব বাবু, কিন্তু তার আগে পরমার সঙ্গে একবার দেখা হওয়া দরকার। কি দরকার? নষ্ট মেয়ে ছেলে কোথাকার,
তাছাড়া পরমা মা হয়েছে। আমি শুনেছি পরমার নাকি জমজ ছেলে মেয়ে। বলছিলাম তুমি কি বাবাজি, তোমার কাছে 100 টাকা হবে তো আমি অবশ্য পরে ফেরত দিয়ে দেবো। ঠিক আছে বাবাজি, ঠিক আছে, আমি খুব শিগগিরই শোধ করে দেব। দেখো বাবা, আমি যে ওই পরমার নামে কথাগুলো তোমাকে বললাম, ওই কথাগুলো যেন পরমাকে বলে দিও না। না মহাদেব বাবু না, আমি শুধু পরমাকে একটা কথা বলে আমি চিরদিনের মতো চলাম, আমি চিরদিনের মতো চলাম, এক ঢিলে আমি দুটো পাখি বললাম, এই 500 টাকাও পেলাম, আর ভালোই ওই আপদটা বিদেই হলো। কিন্তু আর না, এবার এলে আমি অমরনাথকে চিনতে পারবো না। যদি আসে বলবো আপনাকে আমি চিনিনি, আর কোনোদিন দেখিনি, আর আপনি যাদের খোঁজ করছেন এটা তাদের বাড়ি। সেই কথাটা তোমার কাছে আমি জানতে চাইছি। সেটাও কোনো লাভ হবে না অসীমা, কলকাতা শহরে এরকম বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না। কি করে পাওয়া যাবে? কলেজ থেকে ফিরেই তুমি ছেলে নিয়ে পড়াতে বসলে, রাত 9টা বাজতেই বন্ধুদের নিয়ে বসালে তাসের আসরে। আচ্ছা, সংসারের থেকে তোমার কি এতটুকু নজর আছে? তুমি কি নিজের সম্পর্কে ভাবো? আরে তুমি তো ভাবো। 100 বার ভাবি, 1000 বার ভাবি, আর ভাবি বলেই তো যারা পুজোর চাঁদা চাইতে এলো তাদের আমি পরিষ্কার করে বলে দিলাম তুমি বাড়িতে নেই। আর তুমি কি করলে? করে হাসতে হাসতে ঘর থেকে বাইরে এসে ওদের হাতে 100 টাকা তুলে দিলে। কেন গো, কেন? তুমি বলতে পারলে না তোমার কাছে টাকা নেই? আছে, অথচ নেই বলবো, সে কি করে হয়? এই যুগে এইটাই হয়। তুমি শোনোনি, যাদের যা নেই তারা তাই আছে বলে সবার কাছে গল্প করে। নেই অথচ আছে, আছে অথচ নেই। এই অসীমা, এই ব্যাপারটা তো সম্পূর্ণ মিথ্যে। মিছেই তো। ওহো, সারা জীবন তোমাকে আমি শিখিয়ে একটাও মিছে কথা বলতে পারলুম না। আচ্ছা, সত্যের সেলামি গেল তো 100 টাকা। মিথ্যে কথা বলে একটা রোগ, কিন্তু অনেকেই জানেন না যে মিথ্যে কথা বললে মানুষের শরীরে রক্ত খারাপ হয়ে যায়। অসীমা টাকা চেনে, ও শিক্ষা চেনে না। ও বসে না যে টাকাও যেমন টাকা তারে, শিক্ষা তেমনি শিক্ষাকে ডাকে। কে ভাই আপনি? আমার নাম অমরনাথ চ্যাটার্জি, আমার বাড়ি বাগবাজার। আমার নাম কল্যাণ ব্যানার্জি। নমস্কার। নমস্কার নমস্কার। তা ভাই অমর বাবু, এত রাত্রে আপনি আমার কাছে কেন এসেছেন? আমি একটা বিশেষ বিপদ পড়ে কলকাতার বাইরের একটা গ্রাম থেকে আমি আপনার কাছে ফিরে এসেছি কল্যাণ বাবু। ঠিক আছে ঠিক আছে, বসুন ভাই বসুন। আমি একটু আগে তাস খেলে ফিরছি। সারাদিন কলেজের ছাত্র ছাত্রী এই নিয়ে ব্যস্ত থেকে, বুঝতে পেরেছেন, তাই সন্ধ্যেবেলায় এক দিন বন্ধু বান্ধবদের সঙ্গে একটু তাস পিটতে বসে যাই। বাহ, খুব সুন্দর করে আপনি হাসতে পারেন তো, কিন্তু হাসি তো এখন ক্যান্সার। ক্যান্সার? হ্যাঁ। আরে আরে মশাই, আপনি যে সাহিত্যের কথা বলছেন, আপনি লেখক নাকি? আগে না, আমি ব্যারিস্টার। কিন্তু প্রথমে আপনাকে দেখে আমি মনে করেছিলাম আপনি পুলিশের লোক। থানা, পুলিশ, কোর্ট কাছারি, আইন টাইনের ব্যাপার অবশ্য আমি কিছুই বুঝি না। আইন বোঝেন না? আইন না বুঝলো, আইনস্টাইন বুঝি। আমি আরে মশাই, হাসছেন না কেন, হাসছেন না কেন? হাসুন হাসুন, প্রাণ খুলে হাসুন, দম ফাটিয়ে হাসুন। যত হাসবেন হৃদয়টা ততই পরিষ্কার হবে। টাকা দিয়ে আপনি সব কিছু কিনতে পারবেন, কিন্তু এই হাসি আপনি কিনতে পারবেন না। হাসতে আমার ইচ্ছে করে, কিন্তু আমি হাসতে পারি না। হ্যাঁ, আপনি তোমার বিপদে পড়ে এসেছেন। নিশ্চয়ই কোনো মানুষ আপনাকে বিপদে ফেলেছে। আরে মানুষ যে মানুষের কেন শত্রু হয় আমি ঠিক বুঝতে পারি না। সে কথা যাক, এখন বলুন
আপনি আমার কাছে কি জানতে এসেছেন? গ্রাম থেকে পরমা আপনার বাড়িতে কবে এসেছে? পরমা অর্থাৎ আমার স্ত্রীর মামাতো বোন? কই না, সে তো আসেনি। আসেনি? না, পরমর কাকা অর্থাৎ আমার মামা শ্বশুর মহাদেব বাবু কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছে। একা এসেছিলেন? সঙ্গে পরমা আসেনি? না, আসেনি। এলে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা হতো। আরে দাঁড়ান, আমি আমার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করি। অসীমা, অসীমা। আরে উনি উচ্চার কি সব বাবা, উনি যে পরমার কে হচ্ছেন সেটাই তো আমার জানা হয়নি। আপনি? আমি পরমার দাদার বন্ধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি অরেশের বন্ধু। আপনার নামে অমর বাবু, তাই না? আজ্ঞে হ্যাঁ। আজকে যদি পরেশটা বেঁচে থাকতো তাহলে হতভাগী পরমার তো এই দুর্গতি হতো। কেন, কি হয়েছে পরমার? আপনি জানেন না? আমি 1.5 বছর মতো ইন্ডিয়ার বাইরে ছিলাম, আজই আমি দেশে ফিরেছি। ফিরেই আমি পরমার সঙ্গে দেখা করতে তাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম। গিয়ে দেখলাম বাকি পুরো কি বলে। তাহলে শুনে রাখুন, আপনি যদি পরমার খোঁজ নিতে চান তাহলে কলকাতার বিখ্যাত গণিকালয়ে চলে যান। কারণ আপনার ভাবি স্ত্রী পরমা যে এখন গণিকা। মনিকারের মতো যার ভালোবাসার অলংকার আমি আমার মনের মনি ঘরে জমা করে রেখেছিলাম, যার বধূ হয়ে যাবার কথা ছিল সুন্দর একটা সংসারে, সে আজ নিশুতি রাতের কলকাতার মৌচাক হয়ে বসে আছে। মৌচাক হয়ে চলে গেল। শোনে না, ভালোবাসা কারো বারণ শোনে না, কোনো কারণ মানে না। ভালোবাসা যেন নদীর জোয়ারের মতোই আপন খেয়ালে আসে, আবার আপন খেয়ালে চলে যায়। আরে কোথায় গেলি রে বুকপুরি? তাড়াতাড়ি একবার আয়, এসে আমার চুলটাকে আছড়ে দুটি বিনুনি করে মাথায় ফুল গুজে দিয়ে যা। তুলসীমা, আবার তুমি পাকা চুলে কলম করে খদ্দের ভোলাচ্ছ? না ভোলালে চলবে না রে বাছা। আমি শক্ত হাতে হাল না ধরলে কি করে মানুষ করবো ওই পরমার যমজ 2 ছেলে মেয়েকে? তুমি তোমার নিজের শরীর দিয়ে পরমা দিদির ইজ্জত রক্ষা করেছো। তুমি না থাকলে পরমা দিদি হয়তো কাজলা দিদির মতো হারিয়ে যেত, তাই না তুলসীমা? দূর বোকা। আরে যা যা যা, পরমাকে ডেকে দে যা। না, আর তোমাকে দাঁড়াতে হবে না। না দাঁড়ালে নন্দলালের খিদে আমি মেটাবো কি করে? লোকটা শুধু টাকার খিদে, আর টাকার খিদে চাই মহাদেব মুখ উঠছে। তাই যে যমজ ছেলে মেয়ে হলো, একবারও চোখের দেখা দেখতে এলো না। নন্দলাল বাপ হয়ে ছেলে মেয়ের মুখই দেখলো না, আবার কোন মহাদেব মুখ উঠছে? বোকা। হ্যাঁ রে বোকা, হ্যাঁ রে, ছেলে মেয়ে দুটো দুধ খেয়েছে তো? হ্যাঁ গো তুলসীমা, হ্যাঁ। বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে দিয়ে পরমা দিদি ঘুমাচ্ছে। চোখে কাজল পরিয়ে দিয়েছিস? হ্যাঁ গো তুলসীমা, হ্যাঁ। দিদি তাদের চান করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে চোখে কাজল পরিয়ে দিয়েছে। তাহলে আমাকেও কাজল পরতে হবে? না, তোমাকে আর কাজল পরতে হবে না। নারী নারী বোকা, না তা হয় না। একটু পরে মদ খেয়ে খদ্দেররা ভিড় করবে। যা যা বোকা, যা যা, তুই এখান থেকে যা। আমি ততক্ষণ পায়ে ঘুঙুর বেঁধে আসি। তুলসীমা, তুলসীমা,
চলে গেল। আজও আমার কোনো কথাই সে শুনলো না। পরমা দিদিকে ভালো রাখবার জন্য, পরমা দিদির কচি বাচ্চাগুলোকে মানুষ করার জন্য আমরা কতই না চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত কি হবে কে জানে, কে জানে। নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়? নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়? নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়? কে যায়? বলছি তো আমি বোকা। তুই সালা আমার বেটা ছেলে বোকা কচি খোকা। আবার তুমি এখানে এসেছো? তুই সালা এই ধর্মদাস ঠাকুর ধর্মের দাস, ধর্ম থাকে মনে। আর এই বেটা 2 বছর ধরে বলছি চলো না বাবা ওই পরমা সুন্দরীর পেশা দেখে আয়। পরমা দিদির শরীর খারাপ। শরীর খারাপ? আচ্ছা খোকা, তোমার পরমা দিদির শরীরটা কি ফুল দিয়ে তৈরি? আমি তাকে এক রাত্রির জন্য চাই। এই আমি তাকে 1 ঘন্টার জন্য চাই। বলছি তো পাবে না, পাবে না, পাবে না। সালা তাহলে আমি কাকে পাবো? কেন গো রসের নাগররা, আমাকে কি তোমার ভালো লাগে না নাকি? তোমাকে মন্দ লাগে না, তবে তবে একটু বয়সটা বেশি। আরে তা হোক তা হোক, আজকালকার কম বয়সী বরের সঙ্গে বেশি বয়সী কনের বিয়ে চালু হয়ে গেছে। ওরে বাবা, মেয়ে মানুষ মানেই তো মজা। কি বললে? হ্যাঁ হ্যাঁ, মৌচাক মৌচাক। আরে পদ্ম ফুলের মধু, পদ্ম ফুলের মধু মিষ্টি ভারী, যদি আসো কাছাকাছি। পদ্ম ফুলের মধু মিষ্টি ভারী, যদি আসো কাছাকাছি। ও ফুলে মধু আছে না আছে জানে মৌমাছি। পদ্ম ফুলের মধু মিষ্টি ভারী, যদি আসো কাছাকাছি। পদ্ম ফুলে মধু ভারী। বাবা বাবা, তা তোমার নাম কি সুন্দরী? আমার নাম ফুলকুমার। মরি 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 মরি। তোমার বয়স কত? এই যে কত আর হবে, 20 কি 22? এখনো আমি ফুটিনি, এখনো 20 আছি, 20। খুব ভালো, খুব ভালো। পরমা সুন্দরীর প্রসাদ খেতে আবার আসবো, আবার আসবো। তাই নাকি? ও ঘাটে জল আনিতে যাব না যাব না। সখী তুই কোন ঘাটে চল না, ও ললিতা। সখী তুই কোন ঘাটে চল না। ও ঘাটে জল আনিতে যাব না যাব না। ও ঘাটে জল আনিতে যাব না যাব না। সখী তুই কোন ঘাটে চল না, ও ললিতা। সখী তুই কোন ঘাটে চল না। আবে এই শালা শুয়োরের বাচ্চারা,
তাড়াতাড়ি এই তুলসীমা, তুমি এমনি করে নিজে বিষ খেয়ে খেয়ে আর কতদিন আমাকে তোমরা বাঁচিয়ে রাখবে তুলসীমা? ওরে হতভাগী, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি তোকে বাঁচাবো। তবুও কি তোমরা ওই নন্দলাল আর মহাদেব মুকুজ্জের থাবা থেকে বাচ্চা দুটোকে রক্ষা করতে পারবে তুলসীমা? পারবো, পারবো রে পারবো। ওই খোকা বাবার খুকুমনির জন্য আমি সব সব পারবো। তুলসীমা, একবার খোকা বাবু আর খুকুমনিকে আমার করে দে না, দে। ওদের বুকে নিয়ে আমি সারা জীবনের দুঃখ ভুলে যাব। আয় আয় খোকা, খোকা বাবু আয়, আয় খুকুমনি আয়, আমার কোলে আয়। কি শান্তি, কি শান্তি। এই এই খোকা বাবু একবার হাসো তো। এই খুকুমনি, হ্যাঁ একবার হাসো তো, একবার হাসো তো। এই তো, এই তো দুজনেই হেসেছে। খোকা বাবু নাচে রে, খুকুমনি হাসে রে। মায়ের আশ্রম বানিয়ে ফেলেছে। থেকে বানিয়ে ফেলেছিস অনাথ আশ্রম। আজ তোদের দুজনের কোল থেকে ছেলেটাকে আর মেয়েটাকে কেড়ে নিয়ে দেখ দেখ তোদের না কে হ্যাঁ করাতে পারি কিনা। দিনটাকে কিনা ছেলেটাকে দে হয়ে গেলে আমাদের সারা ব্যাগ চলবে কি করে? আমার ছেলে মেয়ে দুটোকে তোমরা মেরে ফেলো না। এই সময় আমি তোমার পায়ে ধরে বলছি গো, আমার ছেলে মেয়ে দুটোকে তোমরা মেরে ফেলো না। আমি তোমাদের কথা শুনবো। আমি বাবু মিয়াদের নাচ গান করে মন ভোলাবো। আর তার আগে আমার জীবনের এই ভুলের ফসল দুটোকে আমি নিজের হাতে গোলান টিপে শেষ করে দেব। আমি আমার ছেলের মাথায় আছি টিপে করে বলছি। তাহলে শালা এই কথাই থাকলো। তুলসীমা, তোমরা কি সবাই পাথর হয়ে গেছো? মায়ের বুকে সন্তান হত্যার প্রতিকারে তোমরা কি সবাই পাথর হয়ে গেছো? পাবলিক, তুমি কি কিছু করবে না? এই সমাজের সব কিছু অনিয়ম, দুর্নীতি, দুরাচার সব কিছু মেনে নিয়ে তোমরা কি চিরকাল মুখ মুছে থাকবে? পাবলিক, তোমরা তো একজন নও, তুমি তো একজন কৃষক, শ্রমিক, মধ্যবিত্তের সমাজ। তুমিও তো একা একটা বিরাট প্রতিবাদের মিছিল। লোকারাম পাবি বোবা উত্তর নেই। মাননীয় দর্শকবৃন্দ ও আমার মা বোনেরা, আপনারা এই নাটক প্রথম দৃশ্য থেকে শুনছেন এবং দেখছেন। আমার নাম বোকারাম। পাবলিক ভাই সাহেব, আপনারা কি আমার মতো বোকা সেজে থাকবেন, না আপনাদের যারা বোকা সাজিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? বোকা, এই বোকা, তুই কাকে কি বলছিস রে বোকা? পাবলিক কিচ্ছু করতে পারবে না। পাবলিক বোকা সেজে বসে থাকো, তুই আমার সঙ্গে চল। কোথায়? যেখানে ওই
শয়তান জানোয়ার নন্দলাল আর শয়তান মহাদেব মুকুজ্জের হাত কোনোদিন পৌঁছাবে না সেইখানে। হ্যাঁ সেইখানে। আর শোন বোকা, যদি তোর কোলের বাচ্চাটাকে দেখে কেউ তোকে জিজ্ঞাসা করে এটা কার, তুই বলবি আমি জানি না। কেন দিদি কেন? আমি সত্যি কথাই বলবো। যদি বলে এই বাচ্চাটাকে, আমি বলবো আমার বর্দি ছেলে গো, আমার ভাগ্নে। তারপর ওই লোকটা চলে গেলে ওকে আমি বলবো, ওরে ভাগ্নে তুই তোর মায়ের দুঃখের ভাগ্নে, তুই তোর মায়ের দুঃখের ভাগ্নে। ওরে ভাগ্নে তুই তোর মামার কোলে একটু শান্তির ঘুম বাবা, একটু শান্তির ঘুম বাবা। নিঝুম হলে ভাগ্নে ঘুমা আমার কোলে, ঘুম ঘুমেরা নিঝুম হলে ভাগ্নে ঘুমা আমার কোলে, ঘুম ঘুমেরা নিঝুম হলে ভাগ্নে ঘুমা আমার ছুটে নিয়ে পালিয়ে গেছে মানুষের জীবন থেকে, যেমন আমার জীবন থেকে পালিয়ে গেছে পরমাপ। কিন্তু কিন্তু কেন সে এভাবে পালিয়ে গেল? অনেকদিন ধরে যার গৃহবধূর হবার কথা ছিল, সুন্দর একটা সংসারে, সে আজ কেন হলো পারে বধূ? তবে কি সে অন্য ছেলেকে ভালোবাসতো আর সঙ্গে খেলতো ভালোবাসার খেলা? না না, আজ আমি ভাবতে পারি না, আজ আমি ভাবতে পারি না। অসহ্য, অথচ একটা অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করছি আর মদ খাচ্ছি। ভোলাদার হাজার প্রশ্নের উত্তর আমি দিতে পারি না। আমার প্রাণের বন্ধু বিশুর সঙ্গে আমি দেখা করতে পারি না। Our babe candle like a jogging hot shadow. বন্ধু বলিস না, বন্ধু বলে মূর্খ। তোকে বন্ধু ভাবতে আমার ঘৃণা হয়, ঘৃণা। ঘৃণা ঘৃণা করে তোরা সবাই ঘৃণা করে, তোরা সবাই আমার জীবন থেকে তোরা চলে যাও। আর তুমি কত নিচে নামবে খোকা বাবু? মদ খেয়ে মাতাল হয়ে এত বড় বংশের মান ইজ্জত দুলোয় মিশিয়ে দিয়ে কি তোমার আশা মেটেনি? ফলদা, তুমি বিশ্বাস করো আমি তুমি কিসের জন্য তোমার জীবনটাকে নষ্ট করতে চাইছো খোকা বাবু? জানি না, জানি না ভোলাদা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। জানিস, জানিস, নিশ্চয়ই জানিস। জেনে শুনে এই সব কিছু আমাদের কাছে গোপন করছিস। কারণ ছাড়া যেমন কোনো কাজ হয় না, ব্যথা না থাকলে বুদ্ধিজীবীরা মদ খায় না। তাহলে শোনো, আমার স্বপ্নের আকাশে একটা স্বপ্নময় চাঁদ উঠেছিল। আমার ইচ্ছে ছিল সেই চাঁদের আলো আমি সারা গায়ে আমি পৃথিবীটাকে অবাক করে দেব। কিন্তু হঠাৎ একটা কালো মেঘ এসে যখন সেই চাঁদটাকে ঢাকা দিয়ে দিল, তখন আমি দেখলাম চাঁদের বুকে রক্ত, সেই ক্ষত বিক্ষত চাঁদ আজ সারি মিশি পালন করছে ভালোবাসাহীন ভালোবাসার উলুলো জলসা করে। মানে যে কি হয় তোমরা নিজেরাই সে মনে করে নাও। এর বেশি আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না। আমার সাহিত্যের স্বপ্ন দেখছিস, তাই প্রতিদ্বন্দ্বী খুঁজে পাচ্ছি না। তাই সাহিত্যের চাঁদের মুখে বিজ্ঞানের রক্ত, আর তোর নিজের মুখে মদের গেলাস। তুই একটা
তোমার মনে পড়ে না খোকা বাবু, তোমার বাবা কোত্তা বাবু মৃত্যুর আগে তোমার হাত দুটো আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ওরে ভোলা আমি এই অমরকে তোর হাতে তুলে দিয়ে গেলাম, তুই ওকে দেখি। কিন্তু একে দেখছি খোকা বাবু, তোমার এই চরিত্র না আমি দেখতে চাই না। আমার নিজের হাতে তোলা বট গাছটা একটু একটু করে শুকে যাবে, আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। তুমি তুমি কেঁদো না ভোলাদা, তুমি কেঁদো না। আমি আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব, কিন্তু কিন্তু তার আগে একটি বারের জন্য শুনতে চাই। কে? আমি এক হতভাগিনী মেয়ের মা। আমাকে তুমি চিনতে পারবে না। চিনতে পারবো না? কে কে ওই ভদ্র মহিলা যিনি আমাকে তুমি বলছেন, আমার নাম ধরে ডাকছেন? ভদ্র মহিলার কণ্ঠস্বরের সঙ্গে পরবার কণ্ঠস্বরের অদ্ভুত মিল। না 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 না, আমি হয়তো ভুল ভাবছি। অনেক রাত্রি না ঘুমিয়ে আমি হয়তো উল্টো পাল্টা ভাবছি। কি হলো আমর, কি ভাবছো তুমি? আশ্চর্য, আবার সেই কণ্ঠস্বর। আচ্ছা, আপনি কি পরমার কেউ হন? পরমা? হ্যাঁ হ্যাঁ, পরমা পরমা পরমা, যাকে আমি অনেক দিন ধরে কলকাতার অনেক গলিকালায় খুঁজে বেড়েছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আজকে তুমি পরমাকে দেখলে চিনতে পারবে অমর? কেন পারবো না? তার সঙ্গে দেখা হলে তাকে আমি জিজ্ঞাসা করব, পরমা এই নোংরা পথে নামার আগে তুমি আত্মহত্যা করলে না কেন? ঠিক তখনই যদি পরমা তোমার সামনে দাঁড়িয়ে বলে, আমি পারিনি, আমি পারিনি অমর, আমি আত্মহত্যা করতে পারিনি, আমি শুধু তোমার কথা মনে করে নিজেকে শেষ করে দিতে পারি। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর 13 নদীর পারে, ময়ূর পঙ্খে ভিড়িয়ে দিয়ে সেটা দেখে এলাম তারে সাত সাগরের পারে। পরমা পরমা পরমা, তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 তোমার সেই পরমা অমর। তুমি যেদিন ফিরে চলে গেলে সেই দিনই আমার কাকা চক্রান্তে ওই শয়তান জানোয়ার নন্দলাল জোর করে আমার শিবিতে সিঁদুর পরিয়ে দেয়। হ্যাঁ, তারপর ওই জানোয়ারটা আমাকে নিয়ে 4 মাস সংসার করে, তার বাড়িতে আমাকে রাখতে আমার গর্ভে সন্তান আসে। তারপর আমাকে বিক্রি করে দেয় এক গণিকালয় মাসির কাছে। আমার ওই গণিকালয় সেই মাসি তার সর্বস্ব দিয়ে আমাকে আগলে রেখেছে অমর। তুমি বিশ্বাস করো অমর, ওই গণিকালয়ে আমি থাকলে আমি কিন্তু গণিকা নই অমর, আমি কিন্তু গণিকা। কাঁদবে না পরমা, তুমি কাঁদবে না। আজকের এই ভোর রাতে চোখের জল ফেলে তুমি আমার যাত্রাপথকে বিচল করে দিও না। তোমার সব কথা বলার আগে আমার সব কিন্তু বুঝে নেওয়া হয়ে গেছে। আমার জীবনটাকে তুমি আবার নতুন করে শুরু করো অমর, শুরু করো। আমার এই হতভাগিনী মেয়েটাকে নিয়ে তুমি আবার তোমার কাছে আশ্রয় দিয়ে আবার তুমি নতুন করে তোমার জীবন শুরু করো অমর। আমি আমার ছেলেটাকে আমার বিস্তৃত দিদির কাছে রেখে আমার এই অভিশপ্ত জীবনটারে আমি শেষ করে দেব। না, মরতে তোমাকে আমি দেব না পরমা। পারবে না অমর, আমাকে তুমি বাঁচিয়ে রাখতে পারবে না। ভগবান আমাকে বাঁচিয়ে রাখলেও ওই শয়তান নন্দলাল আর আমার কাকা মহাদেব মুখুজ্জে আমাকে কিছুতেই বাঁচিয়ে রাখবেন না অমর। ওরা আমাকে শেষ করে দেবে, আমার এই সন্তান দুটোকে শেষ করে দেবে অমর। তাই তো তুমি আমাকে কথা দাও অমর, আমার মেয়েটাকে তুমি মানুষ করবে, তোমার কাছে আশ্রয় দিয়ে ওকে তুমি মানুষের মতো মানুষ করে তুলবে। আজ শুধু তুমি আমার কাছে আমার মুখের কথা শুনতে চাইলে, আমার মনের কথা কি তোমার মনে নেই? সেই ঝড় ঝড় বাদলের সন্ধ্যায় রজনীগন্ধা ডাল ছুঁয়ে তুমি আমি কি দুজনে স্বপ্ন দেখেছিলাম? তুমি কি সব ভুলে গেছো পরমা? ভুলিনি অমর, আমি কিচ্ছু ভুলিনি।
আমি বলেছিলাম আমার যদি প্রথম মেয়ে হয়, আমি বলেছিলাম তার নাম রাখবো রমা। অমর। আর আমি বলেছিলাম যদি ছেলে হয়, আমি বলেছিলাম আমি তার নাম রাখবো অমরেশ। অমরেশের মধ্যে বেঁচে থাকবে তুমি, আর রমার মধ্যে বেঁচে থাকবে তুমি। কিন্তু কোনো কিন্তু নয় পরমা, কোনো কিন্তু নয়। শুধু রমা অমরেশ নয়, অমরের জীবনে পরমাও পরম নিশ্চিন্ত হয়ে প্রতিষ্ঠিত হবে আবার নতুন করে। কোন পরিচয়ে? স্বামী স্ত্রী পরিচয়ে। অমর, অমর তুমি পাগল হয়ে গেছো। অমর তুমি পাগল হয়ে গেছো, তাই তো নন্দলালের স্ত্রীকে তুমি তোমার স্ত্রীর পরিচয় দিতে চাইছো। পাগল আমি হইনি পরমা, পাগল আমি হইনি। পাগল হয়েছে তুমি, পাগল হয়েছে তুমি। আমার বাগদস্তাত্রী অন্য স্ত্রী হতে পারে না। ইচ্ছার বিরুদ্ধে সজ্জার সঙ্গিনী, জীবন সঙ্গিনী এক কথা নয়। অমর, যুক্তির চেয়ে মুক্তি অনেক বড়। অমর, মুক্তি মুক্তি মুক্তি, ভয় থেকে মুক্তি, সংশয় থেকে মুক্তি। অন্ধকার আলোর যুক্তি মানে না। তাই তো নন্দলালকে তুমিও চেনো না। ও পারে না, এমন কোনো কাজে পৃথিবীতে নেই। অমর, তাই নন্দলালের থেকে তুমি প্রয়োজন হলে যেও, সেখানে আমি তোমাকে সব কথা খুলে বলবো। আমাকে তুমি ভালোবাসার কথা বলে দুর্বল করে দিও না। ঠিক আছে, তুমি আজ নিশ্চিত হয়ে তোমার পিস্তুত দিদির বাড়িতে ফিরে যাও। আজ থেকে মেয়ে আমার মেয়ে। আমি ওর নাম রাখলাম রমা। আমার প্রেম, তোমার ভালোবাসা, আমার বেদনা, অতীত বর্তমান ভবিষ্যৎ, আজ সব রাখলাম আমি তোমার কাছে। আমার সব রাখলাম তোমার কাছে। পরমা, 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 পরমা। না না, পরমা নয়, পরমা নয়, পরমা নয়। রমা, রমা, রমা। আমার প্রথম জমির ফসল, আমার মেয়ে। চারিদিকে শোনা যায় ফসল শিশুর হাসি। আমি কান পেতে শুনি নকুর পড়া কচি পায়ে রি 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 ধরে। কি হয়েছে খোকা বাবু? ভোর রাতে আপন মনে তুমি হাসছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, আমি পাগল হয়েছি। গভীর সমুদ্রে দিগ্ভ্রষ্ট নাবিকের মতো পাগল আমি হয়েছিলাম। কিন্তু এই উত্তর আকাশে ধ্রুবতারা, এই রমা আবার জীবনে আলো দেখিয়ে দিয়েছে। এই বাচ্চা মেয়েটা ভোর রাতে তোমার কোলে, আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়েটা আমার বাবু, তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? রহস্য আমি করি কি দাদা? অনেক রহস্য লুকিয়ে আছে এই বাচ্চাটাকে ঘিরে। সেসব কথা আমি তোমাকে পরে বলবো। শুধু তুমি একটা কথা জেনে রেখো ভোলাদা, রমা আমার মেয়ে। বিলেতে যাবার আগে তোমাকে না জানিয়ে আমি বিয়ে করেছিলাম। রমা সেই স্ত্রীর মেয়ে। মৃত্যুর আগে মেয়েকে সে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। যাও ভোলাদা, যাও রমাকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দাও। আজ থেকে রমার দায়িত্ব তোমার। মদ খেলে আমি যে আমার কর্তব্য ভুলে যাবো, আমার জীবন আকাশে কালো বেগে ঢাকা পড়ে যাবে। তাই আমাকে এখন অনেক পথে এগিয়ে যেতে হবে। Miles to go before I sleep, miles to go before I sleep, miles to go before I sleep. খোকা বাবু যে কি বলে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। তাছাড়া আমার বোঝার দরকারই বা কি? এখন আমাকে বুঝতে হবে এই খুকুমণিকে কি করে মানুষ করা যায়। খুকুমণিকে ঘরে ফিরিয়ে দিয়ে আমাকে যেতে হবে দুধের সন্ধানে। বাবা, দুধের দাম আবার বেড়ে গেল। হু হু করে সংসারে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, অথচ সংসার চালানোর টাকার কথা বললেই বাবু বলবেন খরচ। অসীমা, তুমি আমার নামটা খরচের খাতায় লিখে দাও। একেবারে পূর্ণচ্ছেদ হয়ে যাক, মিছি কমা হয়ে থেকে লাভ কি? আরে বাবা, সংসারটা যে আমাকেই চালাতে হয়। কাপড় চোপড়, মশলাপাতি, আনাজপত্র, বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল সব কিছু আমাকে নিজের হাতে মেটাতে হয় আর কিনতে হয়। কি লক্ষ্মী মন্তর বউ আমার।
সব কিছু নিজের হাতে মিটিয়ে দিচ্ছে। তা যখন সব কিছু নিজের হাতে করছো, তখন দিনরাত আমার কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর করো কেন? তুমি যখন নিজেই টাকাও ছাপাও মেশিন, তখন টাকাও ছাপো, যে যা পাবে সব কিছু নিজের হাতে মিটিয়ে দাও। তোমাকে ছোট করার জন্য বলি রে, তোমাকে আমি বড় করার জন্যই বলছি। এ যুগে স্ত্রীকে ছোট করলে স্ত্রীরা তার স্বামীর বাপের 14 পুরুষ উদ্ধার করে দেবে। তুমি আবার 14 পুরুষ তুললে গো। তোমার 14 পুরুষ তুলে নে। এ যুগে বইয়ের 14 পুরুষ তোলার মতো সাহস আমাদের এই 14 জেনারেশনের নেই। কে আছে? তাই বলছিলাম, কথাগুলো একটু দয়া করে বুঝিয়ে সুঝে বলো। স্কুল কলেজ না গেলেও পাঠশালা তো গিয়েছিলে, তাহলে আমি কলেজ থেকে বাড়ি ফিরলে কিংবা টিউশনি করে ঘরে ফিরলে এসব কথা না বলে একটা প্রথম শুরু করে দাও। জল পড়ে পাতা নড়ে, সংসারটা চলবে ধার করে। আরে বাবা, ভারত সরকার ধারের উপর ধার করছে, আর তুমি তো কোন মাস্টারের বউ। সেদিন গেল ভারত বন, প্রায় হচ্ছে বাংলা বন। আজ থেকে শুরু করে দাও তুমি তোমার সংসার বন। আচ্ছা, হাসতে তোমার লজ্জা করছে না? অভাব থাকলে তোমার যত আনন্দ, তাই না? তুমি ভেবে দেখো তো যুগটা কোন দিকে এগোচ্ছে। আচ্ছা, তোমার বন্ধুরা দামি দামি বাড়ি করছে, দামি দামি গাড়ি কিনছে, আসবাবপত্রে বাড়িঘর ঠাসা, আর তুমি কি করছো? কলেজে গরু চড়িয়ে দুবেলা দুমুঠো ঘরের কে মনের মোস্তারিয়ে আদর্শ মাস্টার হয়ে বসে আছো। দুর্গতির সীমা থাকবে না, এখনো সময় আছে। ওই মাস্টারি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করো, তাহলে ভবিষ্যতে পথে পথে ভিক্ষে করতে হবে। এই কথাটা আমি বলে দিয়ে গেলাম। আমার বউ, যার গুণের কোনো সীমা নেই, লক্ষ্মীবন্তর বউ আমার। প্রয়োজনের চেয়ে বিলাসের খরচ বেশি, পাড়ার বান্ধবীদের সঙ্গে শাড়ি গয়নার কম্পিটিশন করে। তাই আমি আমার কল্পনার কিছু লোককে সামনে বসিয়ে জিজ্ঞাসা করছি, আপনাদের বইয়েরা যদি এই অসীমার মতো হতো, তাহলে তাকে নিয়ে কি আপনারা সংসার করতে পারতেন? একজন লেখাপড়া যারা কালচার লোক হয়ে একটা অশিক্ষিত লোকে স্বার্থপর ভদ্র মহিলার এই অত্যাচার কি আপনারা সহ্য করতেন না? মা বোনেরা, দয়া করে রাগ করবে না। কথাগুলো আমি অনেক দুঃখের সহিত, অনেক বেদনার সহিত বলছি। কারণ আজকের মেয়েরা, এই সভ্য সমাজের উগ্র আধুনিক মেয়েরা, তারা নিজেদের দিকটাই বোঝে, স্বামীর দিকটা বুঝতে চায় না। কারণ আজকের স্বামীরা যে বড় অসহায়। একজন ভদ্র মহিলা এই বাচ্চা কোলে নিয়ে এদিকে আসছে, হয় আমার কথার প্রতিবাদ করবে। বাবা সঙ্গে একজন যুবক আছে, হয় আমার কথার প্রতিবাদ করবে, আর না হলে গালাগাল দেবে। না, আমি প্রতিবাদ করতে আসিনি জামাই বাবু। আমি ভীষণ বিপদে পড়ে আজ আপনার শরণাপন্ন হয়েছি। আরে তুমি পরমা না? হ্যাঁ জামাই বাবু। দেখলি তো, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। কিন্তু এই বাচ্চাটা কার? জামাই বাবু, হ্যাঁ শুনলাম তুমি নাকি খারাপ হয়ে গেছো, কোন একটা বাজে ছেলের সঙ্গে তুমি নাকি। আপনি ঠিক শোনেন না। ঠিক শুনে
না জামাই বাবু, আপনি যা শুনেছেন সবটাই ভুল। কিন্তু বাবা বংশে বলে গেলে আপনার মামা শ্বশুর ওই ভদ্রলোক 14,000 টাকার বিনিময়ে ওই পরমা দিদিকে গণিকালয়ের মালিক নন্দলালের কাছে বিক্রি করে দিয়েছে। আর ওই বাচ্চাটা লম্পট নন্দলালের। পরমা তুমি তাহলে? হ্যাঁ, আমি এখনো খারাপ হয়ে যাইনি জামাই বাবু। এরা তাদের সর্বস্ব দিয়ে আমাকে ভালো হয়ে থাকতে সাহায্য করেছে জামাই বাবু। কিন্তু আমার স্বামী যে আমাকে ভালো থাকতে দেবে না জামাই বাবু। ওই বাচ্চা ছেলেটাকে মেরে ফেলবে। হ্যাঁ, তাই তো মেয়েটাকে আপনার পরিচিত অমরের হাতে তুলে দিয়ে আমি আমার এই হতভাগ্য ছেলেটাকে নিয়ে আপনার কাছে ছুটে এসেছি জামাই বাবু। জামাই বাবু বাঁচান, আমার এই হতভাগ্য ছেলে মেয়ে দুটোকে আপনারা দয়া করে বাঁচান। হ্যাঁ, কোনো গণিকার ছেলেকে আমি এই বাড়িতে আশ্রয় দেব না। পরমা গরিবা নয়, অসীমা পরমা গরিবা নয়। ওর মুখ থেকে বুঝতে পারছো না ফুলের মতোই পবিত্র। আর ওর সঙ্গে যে ছেলেটা এসেছে ওকে এদিকে চিনতে পারছো না। ও সেই 10 ভয়েসকিটটা এনে দেখলে, আমি তো তোমাকে ঠিক চিনেছি। জৌরের চেয়ে জৌর চিনতে ভুল হয় না, আমারও তেমনি মানুষ চিনতে ভুল হয় না। ওপরটা তোমার 10 ভয়েসকিটটা এনে, আর ভেতরটা কি বলো দেখি? আপনাকে আমি চিনি না স্যার। কি করে চিনবে, কি করে চিনবে? তুমি যে সেই রবি ঠাকুরের 2 বিঘা জমির রূপে, তুমি সব কিছু হারিয়ে আনন্দ করে বলেছিলে। মনে ভাবিলাম মনে ভগবান রাখিব না মোহঘটে, লিখে দিল বিশ্বরূপী 2 বিঘার পরিবর্তে। চলে যেও না, তোমরা দুজনে বাচ্চাটাকে নিয়ে অপেক্ষা করো। আমি এক্ষুনি সে বড়স্তা বলতে হিম তাড়ানোর জন্য আগুন আনতে গেছিল। আমি বেবি ফুড যেমনই করি ওই মেরি মায়ের সন্তান শিশু শিশু এই মুহূর্তে তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। না না দিদি, না, আমি তোমার পায়ে পড়ছি দিদি। তুমি আমাকে দয়া করে ভুল বুঝো না দিদি। একদিন এসে আমি তোমাকে সব কথা বলে যাব। আপাতত এই ছেলেটাকে তোমার কাছে রেখে তুমি আমাকে এই অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাও দিদি। একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। কান্নাকার ছেলে তার ঠিক নেই। দিদি চুপ কর। কোন অজাত কুজাত ছেলেকে আমি আমার বাড়িতে রাখবো না। এক্ষুনি ওই ছোড়াটাকে নিয়ে তুই বেরিয়ে যা। দিদি না, এই অজাত কুজাতের ছেলে নয়, এই নন্দলালের ছেলে। নন্দলাল? হ্যাঁ, নন্দলাল আমার কাকার 14,000 টাকা দিয়ে কেনা আমার স্বামী। কিন্তু আমি তো বিশ্বাস করি না। দিদি রে, একমাত্র মায়েরাই বলতে পারে তাদের সন্তানের পিতাকে। আমি তো মায়ের জাত গো, মা হয়ে আর একটা মায়ের কথা বিশ্বাস করতে পারছো না? মা হবার কোনো গুণে কি আপনার মধ্যে নেই? দিদি তোমার তো এখনো ছেলে পুরে হয়নি দিদি। তুমি আমার ছেলেটাকে নিজের ছেলে বলে মানুষ করো দিদি। দেখবে তোমার অতৃপ্ত মাত্র হৃদয় কানায় কানায় ভরে যাবে। আমার ছেলে তোমাকে মা বলে ডাকবে। বেশ, আমি তোর ছেলেকে মানুষ করতে পারি, কিন্তু মাসে মাসে 2,000 টাকা করে যে আমাকে দিতে হবে। দেবো দিদি দেবো। তুমি যেমন করে বলেছো, আমি যেমন করে হোক, যেখান থেকেই হোক, আমি 2,000 টাকা করে মাসে মাসে তোমার হাতে তুলে দিয়ে যাব। বিনিময়ে তুমি আমার এই ছেলেটাকে ধরো। আর এখন তো আমার কাছে কোনো টাকা নেই দিদি। তাই তুমি আমার এই গয়নাখানা রাখো। কত সোনা! দে বাচ্চাটাকে দে। দিদি
নতুন ছকরি আমদানি করে যে টাকা আমি পেয়েছি তার ভাগ আমি কাউকে দেবো না। ওই সারা যদি আমার ভাগ চায় তাহলে তার মুখের ব্যাপটা করে যত ঝামেলা সারা সন্ধ্যেবেলা মোর সারা তোরা ভাগ বকরার ঝগড়া নিয়ে আমি এখন বসে বসে মাল খাবো মাল। এরপর সারা গান গাইবো গান। নিজেই নিজের নামে রেখেছি ভাগ্যবান বাবু, নিজেই নিজের নামে রেখেছি তাই দেখে সালা করলাম সোজা, তাই দেখে সালা করলাম সোজা হয়েছে। নিজেই নিজের নামে রেখেছি ভাগ্যবান। গান বন্ধ কর, গান বন্ধ করে বলছে। নারে সালা মহাদেব, তোকে আমি সাবু খাইয়ে দেবো সাবু। খেলা রে নন্দলাল, ভালোই ভালোই পেলাটা মিটিয়ে দে। এই শালা জাদুর খেলা পেয়েছো? খেলা তোমার শালা ঘুচিয়ে দেব। অনেক মাল তুমি ঝাড়ু করেছো বাবা কুৎসু, এবার শালা ভালোই ভালোই কেটে পড়ো। তার মানে তুই শালা ওই পরমার রোজগারের টাকা আমাকে শালা ভাগ দিবি না? যোগ বিয়োগের গুণ ভাগ করে তুমি শালা অনেক টাকা মেরেছো, এবার শালা মারুকলের কায়দা করতে এলে না শালা ময়দা বেলা লুচি করে দেব। তাতে কোনো ফায়দা হবে না রে শালা জামাই। তোর ভয়ে যে পরমা ছেলে মেয়ে দুটোকে গঙ্গার জলে গোলা টিপে ফেলে দিচ্ছে, সে কথা শালা আমি পুলিশকে বলে দেব। ভেঙে দেব। কি বলছো মাইরে করছো? ভেঙে দেব। তোর সাজানো গোছানো ঘর আমি একেবারে ভেঙে দেব। যে পরমাকে দিয়ে তুই ফুটানি মারছিস, সেই পরমা ছেলেবেলায় বালি দিয়ে ঘর তৈরি করত, আর আমি বেরোবার সময় টুকুস করে ভেঙে দিতাম। এমনি করে কত লোকের ঘর যে আমি ভেঙেছি। এই নাও করছো, টাকা নাও। এই তো বাবা জীবন, এতক্ষণ কেন ঝুটমুট ঝামেলা করছিলে? এবার তুমি পরমাকে নিয়ে ঘর সাজাও, বাড়ি করো, গাড়ি কেন। আমি হরিদ্বার থেকে ফিরে এসে আবার দেখা করব। তারা ব্রহ্মাময়ী মাগো, আমায় দে মা কবিলদারি, আমায় দে মা কবিলদারি। আমি নিমখারাম নই মাগো সুন্দরী, আমায় দে মা কবিলদারি। শালা চোরের বাচ্চা কুৎসু, হরিদ্বার যাবে হরিদ্বার, ভগবানের গুজ্জ দ্বারেও তোর থান হবে না রে শালা কুৎসু। আমিও শালা নন্দলাম পাক্কা 2 নম্বর আবাদ মস্তক, শালা পুরোটাই ভেজাল। যেন ভাবছিলাম মনে পড়েছে, রেসের মাঠের যাবার সময় হয়ে গেল। টাকা চাই টাকা, আই শালা জ্যাকপট ফাঁসাতেই হবে। পরমা, এই পরমা, মালিশের তলা থেকে টাকার বান্ডিলটা নিয়া। টাকা টাকা টাকা, আবার গরম তাওয়ায় সেকা। তুমি কোথায় যাবে? কোথায় যাবে গো নন্দলা? ঘোড়ার সারা আমার ঘোড়ার টাকা, আমার টাকা তুই ঘোড়ার পেছনে লাগাবি? তোর পেছনে খরচ করবো রে সারা সোনার বাচ্চা নন্দলাল, খুব তুমি
ভব দেশেতে যায় ফুল বনে। আরে সালা অমরনাথ বাবু না? হ্যাঁ আমি অমরনাথ। আমাকে তুমি চিনতে পারছো না? চিনতে পেরেছি, কিন্তু সালা ভাবতে পারছি না তুমি সালা এখানে এলে কি করে? সঙ্গে করে সালা পুলিশ নিয়ে এসেছো নাকি অমরনাথ? ছুরি দেখে তুমি শালা ছুরি নেশা আমাকে কাটিয়ে দিতে পারবে না। তুমি কি মনে করেছো তোমার বউ এই পরমাকে নিয়ে আমি পালিয়ে যাব? আবার ওকে ওর সঙ্গে প্রেম করব? একটা গণিকার সঙ্গে প্রেম? তাহলে কি জন্য এসেছো? তোমাকে আমি বাধা রক্ষিতা করব, সেই কথাটা আমি নন্দলালকে বলতে এসেছি। বাধা রক্ষিতা? আলবাত একদম বাধা রক্ষিতা। আমি হব তোমার পরমারি বাধা বাবু। আমার যে আনন্দে হাবু গাইতে ইচ্ছে করছে। সে তো করবে, সে তো করবে। টাকার গন্ধ পেয়েছো যে, টাকার গন্ধ পেয়েছো যে। নন্দলাল হাত পাতো, মাস কবে এটা তুমি বুঝে নাও। কর করে গরম। 1 2 3। আরে শালা নন্দলাল, টাকাটা নিয়ে তুমি যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? কন্ট্রাক্ট করে যাও, কন্ট্রাক্ট। তোমার বউ পরমা হবে আবার বাধা রক্ষিতা। ঠিক আছে, ঠিক আছে। আমি ছাড়াই ওর ঘরে কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মাসে মাসে তাহলে মাস কাবারিটা ঠিক সময়ে তুমি পেয়ে যাবে নন্দলাল। বাবা বাবা বাবা, বহুত আচ্ছা অমরনাথ বাবু। আপনি আমাকে টাকা ছাড়বেন, আমি ও সালা লাগিয়ে দেব যৌবন গাড়ির চাকা। আপনি গাড়িতে উঠলেই গাড়ি সালা একদম গড়গড় গড়গড় করে গড়িয়ে চলে যাবে। পরমার ভালোবাসা বাবু, বাবু ভালোবাসা পরমা। তুমি নিজেকে নষ্ট করার আগে আত্মহত্যা করতে পারোনি? পারিনি। তুমি তো পুরুষ অমর, তাই তো খুশি মনে তুমি আজ পৌরুষের কথাগুলো বলতে। তুমি তুমি যদি আমার মতো মেয়ে হতে, ছেলে মেয়ের মা হতে, তাহলে বুঝতে পারতে অমর, এদেশের লক্ষ লক্ষ মেয়েরা, হাজার হাজার মায়েরা কেন এত সহজে আত্মহত্যা করতে পারে না। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও অমর। তুমি বিয়ে করে আমার সংসারী হও। তুমি তোমার নববধূর হাতে আমার রমাকে তুলে দিয়ে বলবে, একেই তোমায় মানুষ করতে হবে। পরমা, তুমি শরৎচন্দ্রের পার্বতী, তাই মনে মনে সন্তান সুখে সুখিনী হয়েও মুখে শুধু বলে গেছো দেবদাসের কথা। যন্ত্রণা জর্জরিত দেবদাস মদের বদল থেকে মদ খাইনি পরমা। সে ধাপ ধাপ করে গলায় ঢেলেছে পার্বতীর বিরহের বিষ। চুরিলাল তার সাক্ষী, চন্দ্রমুখী তার দুঃখে দুঃখী। এ লেখা তুমি জানতে না বলে আমাকে বিয়ে করতে বললে। ভালোবাসা শরীরের শেষ কথা নয়, ভালোবাসা শেষ হয় মৃত্যুতে। তাই চিরকাল আমি বেঁচে থেকে মৃতদেহ হয়ে থাকবো, আর তুমি মৃতদেহ হয়ে চিরকাল তুমি বেঁচে থেকো পরমা। তুমি চিরকালই বেঁচে থেকো, তুমি চিরকালই বেঁচে থেকো। অমর, আমি জানতাম অমর যে তুমি আমার কাছে আসবে। তোমার ভালোবাসার মূল্য তো আমি কোনোদিন দিতে পারবো না অমর, কিন্তু তোমার আকাশের মতো উদার সীমাহীন মনের মূল্য আমি দেব অমর, আমি দেব। তাই তো তোমার কাছে জমা রাখলাম আমি আমার দুফোঁটা চোখের অস্ত্র, অমরেশ আর রমা। দেখতে দেখতে কেটে গেল 21টা বছর। রমা আর অমরেশ এখন যুবক যুবতী। রমা, রমা। না না না, অমরেশ আমাকে তো যতই ডাকুক আমি ওটাকে কিছুতেই সাড়া দেব না, দেব না, দেব না। এত
করে ডাকছি তবু তুমি সারা দিচ্ছ না কেন? সেটা আমার ইচ্ছে। ও বাবা, ম্যাম সাহেবের মেজাজ দেখছি ভীষণ গরম। চলো চলো রেস্টুরেন্টে চলো, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবে। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, কলেজ কম্পিউটারের মধ্যে এগুলো করো না। আচ্ছা লোকে দেখলে কি বলবে? কি আর বলবে, আমরা তো খারাপ কিছু করছি না। অমরেশ, আচ্ছা আচ্ছা তুমি বলো, সেই ছেলেবেলা থেকে তুমি আর আমি একসঙ্গে হাত ধরাধরি করে স্কুলে গেছি। হ্যাঁ অমরেশ, এক টিফিন আমরা ভাগ করে খেয়েছি। স্কুলের গন্ডি পেরিয়ে আজ আমরা কলেজ এসেছি, এর মধ্যে কোনো কিন্তু শুনে অমরেশ পাগলি মেয়ে কথাকার। মাঝে মাঝে তুমি এমন করো না, আমার কিন্তু মোটেও ভালো লাগে না। অমরেশ, মুখ খালি করে থাকলে আমি কিন্তু তোমার সঙ্গে কথাই বলবো না, বলে দিলাম। আমি চললাম। এই এই কোথায় যাচ্ছো? বাড়ি। কেন গঙ্গার ঘাটে যাবে না? না। কেন? কেন কি, তুমি একটা ইয়ং মেয়ে আর আমি একটা ইয়ং ছেলে, দুজনে একসঙ্গে হাত ধরাধরি করে গঙ্গার ধারে বেড়ালে লোকে দেখে সত্যি আমাদের খারাপ ভাববে। ও বাবা, বাবুর আবার অভিমান হয়েছে। অভিমান নয়, অভিমান নয়, আমি আবার বাপির সম্মানের কথা ভাবছি। তাছাড়া তুমি যা চাইছো সেটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না। অমরেশ, আমি সবার সামনে তোমার সঙ্গে মিশতে চাই, সকলের সামনে কথা বলতে চাই, কিন্তু তুমি না একটা পাগল। আর সেই জন্য তো তোমার মতো পাগলির সঙ্গে আমার এত মিল। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এই সময় রেখো, আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, প্রিয় কল্পনা জালে প্রাণে মোরা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, প্রিয় কল্পনা জালে প্রাণে মোরা। তার অনুরাগে রাত তুলিছ আয়, নাও ভুলিতে নন্দ পায়। আজ আমি হারিয়ে যাব গঙ্গার ধারে বসে প্রেমের কলেজে পড়ে বেশ তো নলেজ পাকিয়ে নিচ্ছি, এখানেই কি বিয়ে পাস করবি নাকি? আবেশে বিবর হয়ে দুজনে এমন ভাবে গান গাইছিস যে খেয়ালই করতে পারিসনি আমি কখন এসে দাঁড়িয়ে আছি। চল চল বাড়ি চল। আমি পরে যাবো, তুই এখন যা তো। আমি যাবো? কেন যাবে না লোকেশ? তোমার ক্লাস অনেক আগে শুরু হয়ে গেছে, তুমি এখনো কেন বাড়ি যাওনি? তোমাকে একটা কথা বলার জন্য অপেক্ষা করছি। আমার সঙ্গে তোমার কথা? কেন থাকতে নেই বুঝি? তোমার বিড়িটার সব কথা বুঝি ওই দাদার সঙ্গে। কি বললি তুই? কলেজে পড়ে তোর এই বিদ্যা হচ্ছে, এই পোশাক, এই ভাষা, ছি 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 ছি। সত্যি বিশ্বাস করো অমরেশ, আমার ভাবতেই অবাক লাগে। অলোকেশ আর তুমি যে এক মায়ের পেটে দুই ভাই, সত্যি একই শাখায় একই বৃন্তে দুটি ফুল, কিন্তু দুরকম। আমার আরো একটা ভাই আছে, কাজেই একই বৃন্তে দুটো ফুল নয়, তিনটে ফুল, তিনটে। একটা সাদা, একটা হলুদ, আর একটা লাল। অলোকেশ, অলোকেশ। আর দেখো না অমরেশ, চলো এখন বাড়ি ফিরে চলো, সন্ধ্যা হয়ে গেছে। আর তাছাড়া আমার খুব ভয় করছে। আমি থাকতে পৃথিবীর কেউ তোমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। অমরেশ, আমি আজই বাড়ি গিয়ে বাপির সামনে অলোকেশকে ধরবো, আমি জিজ্ঞাসা করব ও কি চায়, ও কেন তোমাকে আমাকে এইভাবে অপমান করে গেল বাবা? কেন 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 দিদি কেন? জানোয়ার নন্দলালকে তোমার এত কিসের ভয়? যে নন্দলাল তোমাকে নরকে নামতে বাধ্য করেছে, নিষ্ঠুর গোসাইয়ের মতো যে তোমার যৌবন বিক্রি করেছে ওই একাধিক লম্পটের কাছে, তাকে তোমার এত কিসের ভয়? কেন কেন বুঝবো না দিদি, কেন বুঝবো না? বুঝতে তোমাকে হবে। তোমার গণিকা জীবন শুরু করার কিছুদিন পরে ওই নন্দলালের সঙ্গে অভিনয় করে তোমার হাতে মাঠে মাঠে টাকা তুলে দিয়ে অমরনাথ বাবু যদি তোমাকে বাধা রক্ষিতা সাজিয়ে না রাখতো, তাহলে কোথায় থাকতো তোমার জীবন যৌবন, যার দোয়াই তুমি 20 বছর ধরে পবিত্র হয়ে আছো? যে লোকটা তোমাকে নন্দলালের দেশ থেকে চিরদিনের জন্য নিয়ে যেতে আসছে,
আর তুমি বলছো কিনা যাব না? দিদি রে, অমরনাথ বাবু না তোর ভালোবাসার প্রথম পুরুষ? তুমি কি তার কোনো ভালোবাসার দাম দেবে না? তুই যে আমাকে অমর প্রেমের সন্ধান দিয়েছিল রে বোকা, আমি তার ভালোবাসায় ধন্য হয়েছিলাম, কিন্তু কিন্তু তার সংসারে কি আমি চিরকালের মতো আশ্রয় নেব? না না না, আমি এটা কিছুতেই চাই না রে বোকাদা। হ্যাঁ হ্যাঁ পরমা দিদি, হ্যাঁ অমর বাবুকে ফিরিয়ে দিয়ে এইখান থেকে চলে না গেলে তোমার ওই শরীরটা শেয়াল কুকুরের সামনে এগিয়ে দিতে হবে। আর অমর বাবু যদি চলে যায় তাহলে এই সংসারে তুমি একজন থাকবে। তাই আমার বিশ্বাস তোমার ছেলে মেয়ে তোমাকে না চিনলেও তোমাকে দেখে ওরা মনে মনে মায়ের আসলে বসিয়ে রাখবে। তোমরা এখনো রেডি হওনি আর তৈরি হই না। আমি শুধু তোমার পরমা দিদিকে নিয়ে যেতে আসিনি, আমি তোমাদের সকলকে নিয়ে যেতে এসেছি। অমর বাবু, বাবু নয়, বাবু নয়, আজ থেকে আমি তোমার দাদা আর তুমি আমার ভাই। মুক্তির কি আনন্দ! আমি যাই, আমি নতুন জামা প্যান্ট পরে আসবো, আমি নতুন জামা প্যান্ট পরে আসি। কি হলো পরমা, তুমি এখনো দাঁড়িয়ে কেন? তোমাকে তো আমি কাল রাত্রে এসে বলে গেছি আজ নিজে এসে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো। তুমি আমার কথাটা কেন বুঝতে পারছো না অমর? আমার পক্ষে কিছুতে এখান থেকে যাওয়া সম্ভব নয়। অন্ধকারের মানুষ আমি, অন্ধকারে লুকিয়ে থাকাই তো ভালো। রমা বড় হয়েছে, অমরেশ তোমাদের বাড়ি যাওয়া আসা করে। তোমাদের বাড়িতে আমি চিরকালের মতো আশ্রয় নিলে তারা আমাকে কেউ ভালো চোখে দেখবে না অমর। অমরের চোখ দুটো চিরকাল তোমার ভালো দেখবে পরমা। অমর, তুমি আমাকে দুর্বল করে দিও না অমর, আমি তো ভীষণ দুর্বল হয়ে পড়েছি। কেন তুমি দুর্বল হয়ে পড়ছো পরমা? শিশিরে ভেজা দুর্বলতার উপরে সূর্যের আলো তো ঠিকরে পড়া দুর্বলতা তো এই বয়সে থাকা উচিত নয়। একে অপরকে কাছে পাওয়া, দুজন দুজনার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকা, বলগাহীন ঘোড়ার মতো শরীরের সেই প্রবল ইচ্ছেগুলো সবই তো স্মৃতি হয়ে গেছে। কাঁচা কাঠ আজ শুকিয়ে চন্দন হয়ে গেছে। কর্তব্যর মানবিকতার শিলার ঘর্ষণে আজ শুধু চন্দনের গন্ধই বেরোবে। তাহলে কিসের এত ভয়? আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও অমর, আমি কিছুতেই ভাবতে পারছি না। তোমাকে নতুন করে কিছু ভাবতে হবে না পড়বা, যা ভাববার আমরা দু বন্ধুতেই ভাববো। একে জামাই বাবু আপনি? হ্যাঁ এলাম, অমর যদি তোমাকে একা নিয়ে যেতে না পারে সেই ভেবেই এলাম। ভালোবাসা অভিমান করলেও করতে পারে, কিন্তু দাদার স্নেহকে তো ছোট বোন উপেক্ষা করতে পারবে না। আমি তৈরি হয়ে নাও পরমা, আজ তোমাকে যেতেই হবে। কি হবে? পরমাকে যেতে হবে? পরমার শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি না হলেও মেয়ের বাড়ি তো বটে। মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি নয়, শুধু মেয়ের বাড়ি নয়, মেয়ের বাড়ির কাছাকাছি ছেলের বাড়িতেও যেতে হবে। ছেলের বাড়ি? কল্যাণের বাড়িতে তোমার ছেলে অমরেশ আছে। অমরের বাড়িতে তোমার মেয়ে রমা আছে। দেখতে ইচ্ছে করে না? করে করে, আমার রমাকে আমার বুকের মাঝখানে জড়িয়ে ধরতে ভীষণ ইচ্ছা করে। ইচ্ছা করে না অমরেশ তোমাকে দু চোখ ভরে দেখো। দেখতে চাই জামাই বাবু, আমার অমরেশকে যে আমি দু চোখ ভরে দেখতে চাই। আর আমি আমার অমরেশ আর রমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে আদর করতে চাই। আমি আমার ছেলে মেয়েদের মুখে মা ডাক শুনতে চাই। কিন্তু ভাগ্য যে আমার সব সাথে বাদ সেজেছে, তার যে কোনো সাথে মেটে না। জামাই কেন মেটে না? তোমার স্বাদ মেটানোর জন্যই তো তোমাকে আমরা নিয়ে যেতে এসেছি। পড়বা, তুমি এক মুহূর্ত দেরি না করে অমরের সঙ্গে যাবার জন্য প্রস্তুত হও। কিন্তু আমি ওখানে গিয়ে কোন পরিচয় থাকবো? তুমি রান্না মা হয়ে আমাদের বাড়িতে পরিচয়। রান্না মা? হ্যাঁ, তুমি এক অনাথা মহিলা।
তোমার স্বামী তোমাকে পরিত্যাগ করেছে। জামাই বাবু, তাই আমি আমার বন্ধু দুজনে তোমাকে রাস্তা থেকে নিয়ে গেছি আমাদের বাড়িতে রান্নার কাজ করাতে। রান্নার কাজ? হ্যাঁ, সকালে তুমি আমার বাড়িতে রান্না করবে, আর রাতে রান্না করবে এবং থাকবে আমার বাড়িতে। আজ থেকে তোমার নাম সরমা। সরমা? হায়রে ভাগ্য, পরমা আজ সরমা হয়ে নিজের ছেলে মেয়ের বাড়িতে থাকতে যাচ্ছে রান্না মা হয়ে। ওগো ঈশ্বর, কি অপূর্ব তোমার লীলা। পরমা, পরমা, জামাই বাবু, পরমা, জামাই বাবু, আপনারা দয়া করে আমাকে একটু ভাবতে দিন। সব ভাবটা ভেবে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি পরমা। তাই তাই তুমি এক মুহূর্ত দেরি না করে অমরেশ্বরে চলে এসো, আর আমি ততক্ষণ তোমার দিদিকে বুঝিয়ে সুঝিয়ে বলে তোমার রান্না মায়ের চাকরিটা আমি পাকা করতে চললাম। জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু। না না না, আজ পৃথিবীতে আমি কাউকে ভয় করি না। যখন এই দুর্ঘটনা ঘটবে তখন আমি তাদের সামনে দাঁড়িয়ে ফেস করব। চলো, আর এক মিনিট নয়, নন্দনারে না ছেড়ে বেরিয়ে চলো। এই সালা সালিরা, রুক যা, রুক যা, এক কদম আগে बढ़ा तो নন্দলালে অমরনাথ বাবু সারা 3 মাস আমি ঠেকে আসতে পারিনি বলে ধরা বড় করে কিছু নন্দলাল রক্ষা পেয়ে গেছে, তাই না? नहीं, नंदलाल साला मर चुका नहीं, नंदलाल आप ही এই সালি পরমা স্বামীকে ছেড়ে দিয়ে ভালোবাসার স্বামীর সাথে টুকটুকি বাজাতে বাজাতে বৃন্দাবনে যাবি নাকি? নন্দলালে ভদ্রভাবে কথা বলবে। আরে সালা অমরনাথ বাবু, মাল খেয়ে বাজার পয়মাল করে অনেক রাতে আমি ঠেকে পিটতাম। এই সালে তুলসী মাছের চিম্মাই ছেড়ে দিয়েছিলাম নন্দলালের রাতের দিনের কোনো খবর রাখিনি, কিন্তু এখন আমি জানতে পেরেছি এই সালে পরমা দিনের বেলায় তোর সঙ্গে মৌজ নন্দলাল দিনের খদ্দের তোকে খুশি করেছে, রাতে এখানে খদ্দের ধরত। আমি সারা ঠিক ঠিক পয়সা পেতাম বলে ব্যাপারটা কোনো গুরুত্ব দেইনি, কিন্তু আজ থেকে আসার সময় পানের দোকানে জানতে পারলাম তুই সালাইদের নিয়ে যেতে এসেছিস। এই হারামজাদি ব্যাপারটা আমাকে না জানিয়ে বাবু উঠলি নিয়ে পালাবার তালে আছে। বাবু কোন সালা বাবু? এই সালি পাল্লার বাবু ধরে ভোকাটটা হতে চাস? সালা একটা বাবু দিদিকে সামলা। নন্দলালে আবে চাচা, বয়স হলে তোদেরকে আর সালা তোদের বাবুকে আবার কাবু করতে সালা থোড়াই টাইম লাগবে। তার আগে পরমা দিদির সাথে একবার মুলাকাতটা করে এই মাগিটা পুরনো পিড়িত বুঝি চমকে উঠেছে। দেখবে বা চুলের মুখে করে পাঁচ দিয়ে দেব। খবরদার নন্দলাল, আর এক পায়ে বলে তোমার হাত দুটো আমি মুচড়ে ভেঙে দেবো। অস্তিত্বের উপর ঝাঁপিয়ে পড়তে পারিনি, আজ তোমার উপর ঝাঁপিয়ে পড়ে তোমার মুন্ডুটা আমি ছিঁড়ে দেব। কিছুক্ষণের জন্য ভুলে যাব আমি আইনের রক্ষক। ওঠবে শালা নন্দলালকে অজ্ঞান হয়ে সারা জ্ঞান ফেরা লাগে গঙ্গার জলে লাশ হয়ে বাঁচবে। নন্দলাল ফেরত শুনি, রুক যা রাজেন্দ্র, রুক যা। এই বোকারাম পাবলিকে একা লড়তে দে। নন্দলাল, এই বোকারাম পাবলিক আজ খেতে গিরি কান্তার মরুদস্তর বরাবরে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা উঠিয়া। দুর্গম গিরি কান্তার মরুদস্তর বরাবরে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা উঠিয়া। যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার।